স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। মিয়ানমারে নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি সহ দলের শীর্ষ কয়েকজন নেতাকে আটকের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় টিভি ও রেডিও। প্রধান শহরের সড়কে টহল দিচ্ছে সেনা সদস্যরা। বিচ্ছিন্ন করা হয়েছে টেলিফোন ও ইন্টারনেট লাইন। এর আগে দেশটির সামরিক বাহিনী গেল বছরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তোলে। এমন অবস্থায় সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি সহ দলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন দলের এক মুখপাত্র। এ সময় জনগণকে উত্তেজিত না হওয়ার আহ্বানও জানানো হয়। রাজধানী এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় এরই মাঝে সেনাদের টহল দেখা গেছে। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে টেলিফোন ও ইন্টারনেট লাইন। সামরিক বাহিনীর পক্ষ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন। দেশটির সামরিক বাহিনী গেল বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তোলে। নির্বাচনের ফল প্রত্যাখ্যান, এমনকি আসন্ন সংসদ অধিবেশন বাতিলেরও দাবি জানান। এর আগে সেনাবাহিনী এবং সরকারের মতবিরোধ প্রকট হয় সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করা হয়। তবে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে সম্ভাব্য সামরিক অভ্যুত্থানের বিষয়টি নাকচ করার দুদিন পরে আটক হলেন ক্ষমতাসীন দলের নেতারা। মাসুদ রানা, নিউজ 24। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের বিভিন্ন কর্মকাণ্ডে ২০ দলীয় জোটের প্রধান দল বিএনপির দুশ্চিন্তা বাড়ছে। ২০ দলীয় জোটের বাইরে এসে নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগে অস্বস্তিতে দলটি। এদিকে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ফেব্রুয়ারিতে কূটনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে ডিনার পার্টির আয়োজন করা নিয়েও খোঁজখবর রাখছে বিএনপির হাইকমান্ড। বিএনপির এই নজরদারিকে হীনমন্যতা বলছে কল্যাণ পার্টির চেয়ারম্যান। মারুফা রহমানের প্রতিবেদন। ২০ দলীয় জোটের বাইরে এসে অলি আহমদ ও সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমদের তৎপরতায় নতুন করে প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগে অস্বস্তিতে পড়েছে বিএনপি। অলি আহমেদের জাতীয় মুক্তি মঞ্চের পর সৈয়দ ইব্রাহিমের নতুন রাজনৈতিক মেরুকরণে বেকায়দায় দলটি। বিএনপির নীতি নির্ধারকরা এই উদ্যোগকে দল ভাঙার তৎপরতা হিসেবে দেখছেন। এদিকে নতুন প্ল্যাটফর্মের উদ্যোক্তারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি ডিনার পার্টির আয়োজন করবেন। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, কূটনীতিক ও বিশিষ্ট জনদের পাশাপাশি বিএনপি নেতাদের একটি অংশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের সামনে রাস্তা দুটো খোলা, এক চুপচাপ বসে থাকা, ভাগ্যের উপরে নির্ভর করা, আরেক হচ্ছে চেষ্টা করা। ৩০শে জানুয়ারিতে আমার কানে এসেছে যে দূরবর্তী অঞ্চল থেকে বিএনপির কতিপয় নেতৃবর্গকে অনুরোধ করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে জেনারেল ইব্রাহিমের কোন প্রোগ্রামের জন্য না যায়। আহ্বান রাখবো কেহ যেন হীনমন্যতায় না ভোগে। নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোক্তারা জানান, বিএনপির কাছে গুরুত্বহীন দলগুলো নতুন কিছু করতে চায়। তাদের মতে ২০ দলীয় জোট এখন নিষ্ক্রিয়। যার যতদিন যেখানে ভালো লাগবে সেখানে কাজ করবে। কেউ যদি আমার পার্টি ছেড়ে যেতে চায় বা অন্য কোনো পার্টি ছেড়ে যেতে চায়, এটা হলো ব্যক্তিগত ব্যাপার। কেউ মানা করে বা কেউ শাসনে এটা বন্ধ করতে পারে না। তবে বিএনপির সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান এই প্ল্যাটফর্ম নিয়ে বলেছেন, বিএনপির ক্ষতি করতেই তারা এই প্ল্যাটফর্ম করেছে। এটা একটা প্রচেষ্টা, অপপ্রয়াস, এবং এটা মূলত বিএনপি ক্ষতি করার জন্য করা হচ্ছে, এবং এটাকে আমরা কখনো সমর্থন করতে পারি না। তারা তো অনেক কিছুই করতে চায়, কিন্তু তাদের জনসমর্থন কোথায়? বিএনপি আওয়ামী লীগের বাইরে ৬০% মানুষ নতুন নেতৃত্ব চান বলে মনে করেন নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোক্তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এমপি মন্ত্রিত্বের লোভে শাসক শ্রেণীর কাছে তারকা বামপন্থীদের আত্মসমর্পণে জনগণ বাম ধারার প্রতি বিশ্বাস হারায় বারবার। আত্মসমালোচনায় এমনটাই বলছেন বাম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলছেন, ভোটের অধিকার, ধর্ষণের সাজা, পরিবেশ সংরক্ষণ এসব ইস্যুতে আন্দোলন জমালেও শাসক দলের প্রতি কোনো নেতার অরাজনৈতিক আকর্ষণ দাবি আদায়ে বাধা সৃষ্টি করে। সাইফুল হকের সাক্ষাৎকারটি নিয়েছেন তৌহিদ শান্ত। ধর্ষণ বিরোধী আন্দোলনে বাম গণতান্ত্রিক জোট এবং তাদের শরিকরা এভাবেই এগিয়েছিল সুন্দরবন রক্ষার আন্দোলন।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক তরুণ স্বেচ্ছায় টি শার্টে বুকের উপর রাখে চে গুয়েভারা, ফিদেল কাস্ট্রোর প্রতিকৃতি। বিপ্লবী সুভাষ বোসের অন্তর্ধান নিয়ে যেসব বই প্রকাশ হয় এখনো তার কোনোটা বেস্ট সেলারের তালিকাভুক্ত। তবুও বাম ধারার এমন অবস্থা আসলে কেন? মুক্তিযুদ্ধের পরবর্তীকালে শাসকদের কারণে এবং বামপন্থীদের ভূমিকার কারণের জন্য তরুণদের যেমন স্বপ্নভঙ্গ হয়েছে, আওয়ামী লীগ বিএনপি কেন্দ্র করে আমাদের ক্ষমতার যে সমীকরণ, এসব নানা প্রশ্নে বামপন্থী আন্দোলনের মধ্যে যে অনৈক্য, এটাও কিন্তু তরুণদেরকে হতাশ করেছে, বিক্ষুব্ধ করেছে। মানুষ যখন দেখে যে পরিচিত, যাদেরকে আপনি তারকা রাজনীতিক বলছেন, তারা যখন এমপি মন্ত্রী হবার প্রলোভনের কাছে তারা যখন আত্মসমর্পণ করছে, এগুলো মানুষের মধ্যে বামপন্থার সম্পর্কে চরম নেতিবাচক একটা উদাহরণ ধারণা এগুলো তৈরি করছে। জনপ্রিয় আন্দোলনের রাজপথে এগোলেও দাবি আদায়ে শেষ পর্যন্ত বাম জোট কেন সফল হয় না, প্রশ্ন ছিল এই বাম নেতার প্রতি। রুলিং ক্লাসের কোনো অংশের প্রতি যদি আপনার প্রত্যক্ষ পরোক্ষ যদি কোনো বাড়তি যদি কোনো অরাজনৈতিক যদি কোনো মায়া মমতা কাজ করে, তখন এটাও কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে। তিনি মনে করেন এই মুহূর্তের ক্ষমতাসীন দল বঙ্গবন্ধুর আওয়ামী লীগ থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে। অবাধ নিরপেক্ষ নির্বাচন, সাধারণ মানুষের ভোটের অধিকার, বস্তুত আওয়ামী লীগ এখন তার কিন্তু প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ এখন মুক্ত বুদ্ধির বিরুদ্ধে আওয়ামী লীগ এখন অবস্থান নিয়েছে। সত্য কথাটা বলাটা বাংলাদেশে এখন প্রায় একটা বিপ্লবী কাজের সমান। অতীতের ভুল শোধরাতে পারলে বিএনপির সঙ্গেও সরকার বিরোধী ঐক্য হতে পারে বলেও মনে করেন সাইফুল হক। বিএনপি জামাত শাসন আমলে আপনারা যে অপকর্মগুলো আপনাদের আমলে সংগঠিত হয়েছে, সেসব প্রশ্নে আপনারা আত্মসমালোচনা কি, মানুষের কাছে আপনাদের ব্যাখ্যাটা কি, এ ব্যাপারে আপনাদের পরিষ্কার অবস্থান নেওয়া দরকার। জনসম্পৃক্ততার কারণে বাম গণতান্ত্রিক জোটের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে বলেও ধারণা সাইফুল হকের। একদমই বিচ্ছিন্নতা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। যেই তরুণরা মাঝারি শৈত্যপ্রবাহের কবলে দেশ, ঠান্ডার প্রকোপ বৃদ্ধির সাথে সাথে বাড়ছে শীতজনিত রোগ, হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, স্বাগত আপনাকে। হায়দার, জানাবেন এই মুহূর্তে পঞ্চগড়ে আসলে শীতের প্রকোপ কেমন এবং সেই সাথে জনজীবন আসলে কতটা বিপর্যস্ত সে সম্পর্কে দর্শকদের। রাশেদ, আপনাকে শুভ সকাল। আপনি জানেন যে পঞ্চগড় একেবারে সীমান্ত এলাকার একটি জেলা। এই জেলার পাশে কিন্তু হিমালয় পর্বতমালা থেকে বয়ে আসছে বায়ু, সেইটার প্রভাব কিন্তু পঞ্চগড়ে প্রথমে পড়ে যায় এবং সেই সাথে এই যে বিরাজ করছে তীব্র ঠান্ডা এখানে বিরাজ করছে এবং এই তীব্র ঠান্ডা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এই দেখা মিলছে না প্রায় সারাদিন। দুপুর 12টার পরে হালকা একটু সূর্য উঠলেও সেইটার রোদের তীব্রতা কিন্তু এখানে ফলে সারাদিন ঠান্ডা ফলে মানুষজন কিন্তু কাজে কামে যেতে পারছে, অনেকেই কিন্তু ঘর থেকে এখনো বেরও হচ্ছে। বিশেষ করে যারা ছিন্নমূল এবং খেতে খাওয়া মানুষ, তারা কিন্তু গভীর সংকটে পড়েছে এই ঠান্ডার কারণে। এবং এখানে আজকে যেটা আমরা জেনেছি, তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে আজকে 7.5 ডিগ্রি সেলসিয়াস নির্ণয় করা হয়েছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাশিদ, এই ছিল আমাদের সর্বশেষ। দর্শক, আমাদের সাথে সংযুক্ত হচ্ছিলেন সহকর্মী সরকার হায়দার, জানাচ্ছিলেন পঞ্চগড়ে এই মুহূর্তে সেখানকার শীতের আবহাওয়া এবং সেখানকার পরিস্থিতি। আমাদের সাথে রংপুর থেকে সংযুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। স্বাগত আপনাকে। মানিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মানিক, এই মুহূর্তে রংপুরের আসলে আবহাওয়া কেমন, শীতের প্রকোপ কতটা, জনজীবন কতটা বিপর্যস্ত হচ্ছে?
রাশেদ, আপনাকে ধন্যবাদ। এর আগের বুলেটিনে যেমনটি জানিয়েছিলাম যে রংপুর অঞ্চলে যেন হিম পড়তে শুরু করেছে, অর্থাৎ হিমালয়ের পাদদেশে অবস্থিত রংপুর অঞ্চলে লালমনিরহাট, কুড়িগ্রাম এবং রংপুরে গত দুদিন থেকে অর্থাৎ ঘন কুয়াশায় নিমজ্জিত থাকছে সারাদিন। কোনোভাবেই কুয়াশার চাদর থেকে বের হতে পারছে না এই অঞ্চলের মানুষ, অর্থাৎ প্রয়োজন ছাড়া বেরো হচ্ছে না। আমি এখন অবস্থান করছি তিস্তা বেষ্টিত মহিষকুচ এলাকায়। এই এলাকার মানুষ কিন্তু শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। একটু এই এলাকার যিনি সুশীল সমাজের প্রতিনিধি রয়েছে মমতাজ উদ্দিন, তার সাথে কথা বলতে চাই। আপনি এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, তো শীতার্ত মানুষ কিন্তু আসলে আগুন নিবারণের চেষ্টা করছে খড়কুটো জ্বালিয়ে। তো এই বিষয়ে বিত্তবানরা কতটুকু এগিয়ে এসেছেন এবং সরকারিভাবে কতটুকু শীত বস্ত্র পেয়েছেন আপনারা? আমাদের এলাকা তিস্তা নদী পাশেই, তিস্তা নদীর ক্রস গ্রাসে আমাদের এলাকায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আজ ৩-৪ দিন থেকে অতি কুয়াশার কারণে, ঠান্ডার কারণে মানুষ ঘর থেকে বাইরে হইতে পারতেছে না, তাদের শীত বস্ত্রের অভাব। কাজেই অত্র এলাকার অসহায় দুঃখী মানুষের জন্য কিছু শীত বস্ত্রের প্রয়োজন। তাই আমি আহ্বান জানাচ্ছি, যারা বিত্তবান ভাইরা আছেন, আপনারা অসহায় মানুষের পাশে কিছু শীতবস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম যে একজন সুশীল সমাজের প্রতিনিধির কথা, তিনি বলছেন যে আসলে বিত্তবানরা যাতে এই অবস্থায় তিস্তা পাড়ের মানুষ, তিস্তা ধরলা ব্রহ্মপুত্র পাড়ের মানুষের কাছে আসেন এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। তো এটি ছিল আমার কাছে তিস্তা পাড় থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি রাশেদের কাছে। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী রেজাউল করিম মানিক রংপুর থেকে জানাচ্ছিলেন সেখানকার অবস্থা। দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে দিনাজপুর থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম পলাশ। স্বাগত আপনাকে। পলাশ, আগের সংবাদে আমরা জেনেছিলাম আপনার কাছ থেকে সেখানকার অবস্থা। এই মুহূর্তে কেমন দেখছেন আবহাওয়া এবং সাধারণ মানুষ যারা, তারা আসলে কিভাবে জীবনযাপন করছেন? আপনাকে শুভ সকাল জানাচ্ছি। সেই সাথে একটু জানিয়ে দিই যে দিনাজপুরের আজকের তাপমাত্রা 7.0 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস এবং গত পরশুদিন কিন্তু তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু একদিনের ব্যবধানে নেমে গেছে, যার কারণে বেশ শীতের উপলব্ধি হচ্ছে এবং ঘন কুয়াশার কারণে কিন্তু বেশ ভোগান্তিও পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আমি যদি একজনের সাথে একটু কথা বলি, শীতার্ত মানুষের সাথে, যে আসলে শীত কেমন একটু বলবেন? দিনাজপুরে প্রচণ্ড শীত, কয়েকদিন ধরে প্রচণ্ড কুয়াশা, রোদের কোনো কিছু দেখা যাচ্ছে না, আর হিমেল বাতাস বসে প্রচণ্ড ঠান্ডা, ঘর থেকে বের হয়ে যাচ্ছে না। আপনি শুনছিলেন আসলে প্রচণ্ড শীতের কারণে কিন্তু মানুষ আসলে রাস্তাঘাটে প্রায় লোক শূন্যই বলা চলে, এমন একটি অবস্থা বর্তমানে বিরাজ করছে। তো আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন এই শীতের প্রভাব থাকবে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। আমরা আমাদের পরবর্তী সহকর্মীর কাছে যাচ্ছি। দর্শক, আমাদের সাথে এখন যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। তিনি রয়েছেন সেখানে এবং এই মুহূর্তে আসলে শীতের যে প্রকোপ, সেই প্রকোপের সাথে সাথে আসলে শীতজনিত নানা ধরনের রোগ বালাইও দেখা দিচ্ছে বিভিন্ন বয়সের মানুষের কাছে। রিপন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। রিপন, এই মুহূর্তে আসলে যশোরের শীতের প্রকোপ কেমন এবং এই শীতকে কেন্দ্র করে শীতজনিত রোগ বালাই কীরকম দেখছেন? হাসপাতালে আসলে রোগীদের কী অবস্থা? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে জানিয়ে রাখি, গতকালকে ছিল 7.6 ডিগ্রি সেলসিয়াস, আজকে 7.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে যশোরে। এই শীতের, অতিরিক্ত শীতের কারণে যেমন সাধারণ খেটে খাওয়া মানুষের সমস্যা হচ্ছে, ঠিক অনুরূপ যারা বয়স্ক মানুষ রয়েছে, শিশু রয়েছে, তাদের সমস্যা হচ্ছে। আমি রয়েছি যশোর 250 শয্যা হাসপাতালের সামনে। এই হাসপাতালে আমরা দেখতে পেয়েছি শীতজনিত কারণে বিভিন্ন রোগী এখানে ভিড় করছে এবং যে শীতজনিত কারণে রোগীর সংখ্যাটাও আগের চেয়ে অনেক বাড়ছে, আমরা এমনটি দেখতে পেয়েছি। তো আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। কি অবস্থা, শীতের কি সমস্যা হচ্ছে আপনাদের? আসলে গত কয়েকদিন ধরে যশোরে আমাদের তুলনামূলক অনেক শীত বেশি, সেই সাথে সাথে আমরা বিভিন্ন কাজকর্ম যেতে পারতেছি না, পাশাপাশি আমাদের বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছি।
এই কারণে যে আমরা অলরেডি আমাদের বাসার কয়েকজন রোগীকেও হাসপাতালে ভর্তি করছি ঠান্ডাজনিত কারণে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে শীতজনিত কারণে তারা হাসপাতালে অনেকে ভর্তি রয়েছে। তো এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। পিসি স্টুডিওতে রাশেদ ইমাম আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী রিপন হোসেন যশোর থেকে আমাদের জানাচ্ছিলেন সেখানকার অবস্থা। আমাদের আরেক সহকর্মী আব্দুস সামাদ সায়েম, তিনি আছেন সিরাজগঞ্জ থেকে, যুক্ত হচ্ছেন সরাসরি। সায়েম, স্বাগত আপনাকে। সায়েম, আমরা রিপনের কাছ থেকে শুনছিলাম যশোরে আসলে শীতজনিত রোগের প্রকোপ দেখা দিচ্ছে। সিরাজগঞ্জের সবশেষ অবস্থা কি দর্শকদের জানাবেন? ধন্যবাদ রাশেদ। সিরাজগঞ্জে গত 2 সপ্তাহ যাবৎ কিন্তু প্রচণ্ড শীত এবং ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেই সঙ্গে শীতজনিত যে রোগ, শিশু রোগ এবং বয়োবৃদ্ধদের রোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর, এগুলো কিন্তু প্রচুর বৃদ্ধি পেয়েছে এবং প্রতিনিয়ত কিন্তু হাসপাতালে শিশু রোগীর সংখ্যা ভর্তি হচ্ছে এবং এই শিশুদের নিয়ে কিন্তু এক ধরনের দুশ্চিন্তায় রয়েছে তার যে অভিভাবক তারা। এবং আমি রয়েছে এই মুহূর্তে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর হাসপাতালে। আপনি দেখতে পাচ্ছেন যে শিশু ওয়ার্ড আছে, সেই শিশু ওয়ার্ডে কিন্তু রোগীর সংখ্যা প্রচুর। প্রতিদিন রোগী আসছে, ভর্তি হচ্ছে, আবার অনেকে জায়গা না পেয়ে কিন্তু আসলে যে এই যে মাটিতে রয়েছে এই শীতের মধ্যে তারা কিন্তু মাটিতে এই শুয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। আমি একটু কথা বলবো, আপনার শিশুর কি হয়েছে? ঠান্ডা, কাশি। কতদিন হলো? 1 মাস। আর এই চিকিৎসা কেমন হচ্ছে? ভালো। আপনি শুনছিলেন যে এই যে সদর হাসপাতালে যারা রয়েছে এই শীতের কারণে কিন্তু তারা আসলে ভর্তি হয়েছে এবং এই সুচিকিৎসা পাবে এমনটাই কিন্তু আসলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ হাসপাতালের সর্বশেষ পিসি স্টুডিও। আপনাকে ধন্যবাদ সায়েম সংযুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী আব্দুস সামাদ সায়েমের পরে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন দৌলতদিয়া পাটুরিয়া থেকে সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, স্বাগত আপনাকে। শামীম, আমরা জানছিলাম যে আসলে শীতজনিত নানা ধরনের রোগ আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু যানবাহন চলাচলে কতটা প্রভাব পড়ছে এই কুয়াশাজনিত এবং শীতজনিত অবস্থা? ধন্যবাদ রাশেদ। আপনি যেভাবে জানিয়েছেন ঘন কুয়াশা এবং তীব্র শীতে রাজবাড়িতে কিন্তু জনজীবন বিচক্ষণতা হয়ে পড়েছে। তো আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঘন কুয়াশার কারণে কিন্তু গত কয়েকদিন যাবৎ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে প্রতিনিয়তই ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখার কারণে কিন্তু প্রতিনিয়তই কিন্তু দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। তো এদিকে কিন্তু গত রাত 3টার সময় থেকে কিন্তু এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ। তো আপনাকে আমি একটি জিনিস দেখাতে চাচ্ছি কিন্তু যে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে কিন্তু কিছু যানবাহন, পণ্যবাহী ট্রাক কিন্তু এই মুহূর্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তো যানবাহনের চালকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে কিন্তু এই নৌরুটে অনেক কষ্টে কিন্তু তারা রয়েছে। তো এই দুর্ভোগটা কিন্তু প্রতিনিয়তই তাদেরকে পথে হচ্ছে। তো আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে এই প্রতিনিয়তই কিন্তু তারা এই নৌরুটে চলাচল করছে। শামীম, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছিলেন শীতের প্রকোপ এবং সেই সাথে শীতজনিত নানা ধরনের সমস্যা নিয়ে। রাজধানীতে আবারও ধর্ষণের পর তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার এই ব্যাপারে মামলা হয়েছে মোহাম্মদপুর থানায়। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, নিহত তরুণী তার ছেলে বন্ধু সহ উত্তরার একটি রেস্তোরাঁয় যান গেল শুক্রবার। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে মোহাম্মদপুরের একটি বাসায় নিয়ে যায় ছেলে বন্ধু। রোববার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এরপর নিহতের বাবা মোহাম্মদপুর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় তরুণীর 2 বন্ধুকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদের পুরো আয়োজন। পুরো সময় ধন্যবাদ সাথে থাকার জন্য।